আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর চ্যাপ্টার 6 ক্লাস নাম্বার 1 প্রিন্সিপাল অফ জেনারেশন এসি ভোল্টেজ টপিকটা নিয়ে আলোচনা করব। আসলে এসি জিনিসটা আসলে কি এটা কি, এটা জেনারেশনটা কিভাবে করা হয় সম্ভবত আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো এইখানের মূল টপিকে আগে আমাদের জানতে হবে এসি জিনিসটা আসলে কি। এসি কারেন্ট, ঠিক আছে? এসি কারেন্ট হলো এমন একটা কারেন্ট, ঠিক আছে? এসি এর পূর্ণরূপ হলো অল্টারনেটিং কারেন্ট, যার অর্থ বাংলা অর্থ হলো কি পরিবর্তনশীল বিদ্যুৎ বা তড়িৎ, ঠিক আছে? মানে পরিবর্তনশীল। এসি কারেন্ট হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ বা তড়িৎ, যেখানে এখানে কি তড়িৎ প্রবাহের দিক একটি নির্দিষ্ট সময়ের পর কি বিপরীতগামী হয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল যদি আমি বলি তাহলে তোমাদের অনেকটা একটা সাইন ওয়েভ আছে, এই ওয়েভের কতক্ষণকে এরকম পজিটিভ থাকবে, কতক্ষণকে এই ওয়েভটা আবার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভ হওয়ার যে প্রসেসটা থাকে, যে হাফ সাইকেল আমার পজিটিভ থাকে, হাফ সাইকেল আমার কি নেগেটিভ থাকে, এটাই হলো কি আমার এসি কারেন্ট, ঠিক আছে? তাহলে এর এক প্রান্ত কি, অর্থাৎ একবার কি এটা নেগেটিভ হয়, আবার একবার কি এটা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? একবার নেগেটিভ একবার পজিটিভ, এই সাইকেলের মাধ্যমে কারেন্টটা প্রবাহিত মূলত হয়। তাই এক কথা আমরা বলতে পারি সময়ের সাথে যে কারেন্টের দিক বা মানের পরিবর্তন হয় তাকে কি বলে, এসি কারেন্ট, ঠিক আছে? এসি সোজা বাংলা অল্টারনেটিং কারেন্ট, যেটা সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে, সেটাকে আমরা বলি কি এসি কারেন্ট। ওকে, এবার আসি আমরা ডিসি কারেন্ট। এই যে ডিসি কারেন্ট, ডিসি কারেন্ট হলো কি ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। ওকে, ডাইরেক্ট কারেন্টের কারণে এটা কখনোই কি, যার বাংলা অর্থ হচ্ছে অপরিবর্তনশীল, ঠিক আছে? একটু বানানটা ভুল লেখা আছে, এটা অপরিবর্তনশীল হবে, ঠিক আছে? কারেন্ট, সুতরাং বোঝা যাচ্ছে যে কারেন্টের অভিমুখ বা ডিরেকশন বা মান বদলায় না। এটা অনেকটা হলো এমন যে একটা আছে, তাহলে সময়ের সাথে কারেন্টের দিকের কোনো পরিবর্তন করতেছে না, এই টাইমের সাথে কি কারেন্টের দিকও কি সেম দিকে আছে। এই যে এদিকে আমার টি আর আমার কি কারেন্টের মান, তাহলে এইটা কি সেম জায়গায় সেম সময় কি একই মান আছে, এটার মানে পরিবর্তন ঘটে নাই। এটারও দুইটা জিনিস আছে, একটা পজিটিভ একটা কি নেগেটিভ, ঠিক আছে? আর বর্তমানে এসি বা অল্টারনেটিং কারেন্টের কি বেশি ব্যবহৃত হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিসি কারেন্ট ব্যবহৃত হয়। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার ডিসি কোথায় ব্যবহার করা হয়, এসি কোথায় ব্যবহার করা হয়? ডিসি ব্যবহার করা হয় মূলত আমাদের ব্যাটারি সংযুক্ত যেসব জিনিস আছে সেগুলো আমরা ডিসি ব্যবহার করি। আর এসি আমাদের বাসা বাড়ি আধুনিক প্রযুক্তি মানিয়ে হলো এসি, ঠিক আছে? আধুনিক যুগই বলতে আমরা এসি কে বুঝি, ঠিক আছে? অল্টারনেটিং কারেন্ট, যার প্রবর্তক হলো বিজ্ঞানী টেসলা, ঠিক আছে? থমাস আলভা এডিসন প্রথমত আমাদের ডিসি কারেন্ট বা ওই যে আমাদের বৈদ্যুতিক ল্যাম্পের ব্যাটারি এগুলো শুরু করছিল। বাট আমাদের নিকোলা টেসলা সে প্রথম কি এসি কারেন্ট, যেটা দূর দূরান্তে প্রেরণের জন্য কি প্রথম প্রবর্তক হিসেবে কাজ করছে, সে হলো নিকোলা টেসলা, যার প্রায় 300-র উপরে প্যাটার্ন আছে, যা ইনভলিউশনের জন্য বা তোমার প্র্যাকটিক্যালি সে দেখাইছে এগুলো, ঠিক আছে? তো আমরা একটা দেখি এখন একটু দাঁড়াও, ওয়েট, এই যে হ্যাঁ, এবার হলো আমাদের এসি ও ডিসির মধ্যে পার্থক্য। এসি ও ডিসির মধ্যে কি পার্থক্য? এসির অভিমুখ ও মান পরিবর্তন হয়, এসি কারেন্টের অভিমুখ ও মান পরিবর্তন হয়, অন্যদিকে ডিসি কারেন্টের অভিমুখ ও মান পরিবর্তন হয় না। করে না। এসি কারেন্টে অল্টারনেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, অন্যদিকে ডিসি কারেন্টে কি কমিউটেটরের সাহায্যে কি বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে? একটা হলো কি অল্টারনেটরের সাহায্যে, একটা হলো কি কমিউটেটরের সাহায্যে, ঠিক আছে? দুইটা ডিভাইস আছে, এই দুইটা ডিভাইসের মধ্যে অল্টারনেটর বলতে আমরা জেনারেটরকে বুঝি, ঠিক আছে? আর কমিউটেটর ওই অল্টারনেটরের পরে একটা অংশ আছে যার মাধ্যমে আমার কি একমুখী কারেন্ট আমরা করি, এটা হলো কমিউটেটরের সাহায্যে। ওকে, এসি কারেন্ট কি বাড়ি কারখানায় ইত্যাদিতে ব্যবহার করা হয়, এবং কি অন্যদিকে ডিসি কারেন্ট আমার ইলেকট্রনিক সামগ্রীতে কি ব্যবহার করা হয়। এসি কারেন্ট অনেক দূর পর্যন্ত পাঠানো যায়, অন্যদিকে ডিসি কারেন্ট কি অনেক দূর পর্যন্ত পাঠানো যায় না। এসি কে ডিসিতে যদি তুমি রূপান্তর করতে যাও তাহলে তোমার একটা ইনভার্টার প্রয়োগ করতে হবে, আর অন্যদিকে তোমার ডিসিতে যদি এসিতে রূপান্তর করতে যাও তাহলে তোমার একটা কি রেকটিফায়ার প্রয়োজন হবে। ওকে, আর এসির ফ্রিকোয়েন্সি 50 অথবা 60, ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নাই, ফ্রিকোয়েন্সি শূন্য। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার ফ্রিকোয়েন্সি আসলে জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি হলো এই যে আমি একটা জিনিস দেখাইছিলাম সময়ের সাথে দিক পরিবর্তন করে, এই যে এটা, এই যে এইটাই হলো ফ্রিকোয়েন্সি। এটা হলো একটা সাইকেল, এরকমের 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করে সেটা হলো কি আমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, বা টাইম পিরিয়ড আমরা বলি। আচ্ছা, এখন দেখো এইগুলো আমাদের এই টপিক। তারপর হলো কি আমাদের এসি আর ডিসি এর যে পরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো, আমি তোমাদের একটা এসি আসলে কিভাবে উৎপন্ন করা হয়, তোমাদের এইখানে একটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হলো কি একটা
এটা হলো প্রশ্নটা হলো তোমাদের এসির কার্যনীতি বা এসি কিভাবে উৎপন্ন করা হয় সেই কোশ্চেনটা, ঠিক আছে। তো এখানে দেখো আমরা আচ্ছা দেখো এটা একটা চুম্বক ক্ষেত্র, নর্থ পোল সাউথ পোল। এটা হলো আমার নর্থ আর এটা আমার কি সাউথ। এই নর্থ পোল আর সাউথ পোলের ভিতরে এই যে একটা বস্তুখানা দেখতেছো যেটা এরকমের আছে, একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে বস্তুখানা দেখতেছো, এই যে এটা হলো একটা আর্মেচার। এটা কি একটা আমার আর্মেচার, যেটাকে আমার নর্থ পোল এবং কি সাউথ পোলের মাঝখানে বসানো হয়, ঠিক আছে। তো এই আর্মেচারের সাথে এই দুটো হলো স্লিপ রিং, ঠিক আছে। এই দুটো হলো আমার কি স্লিপ রিং, ওকে। আর এইটা হলো ব্রাশ, এই যে এই জিনিসখানা হলো কি আমার ব্রাশ, এটা হলো কি আমার ব্রাশ, কার্বন ব্রাশ, কোনটাকে আমি লিখে দিছি আর একটা ওয়্যাল লুপ, ঠিক আছে। তো এই আর্মেচারটা এই যে ফিল্ডের মাঝখানে ঘুরতে থাকবে, এই যে নর্থ পোল এবং কি এই সাউথ পোল আর নর্থ পোলের মাঝখানে এই যে ফাঁকা স্থানটায় এই আর্মেচারটা ঘুরবে, ঠিক আছে। এখন এই ঘোরার কাহিনীতে একটু কিছু কাহিনী আছে, সেটা আমি তোমাদের এখন এক্সপ্লেনেশন করব। কাহিনীটা হলো এই সাউথ পোল সর্বদাই কি নর্থ পোল কি আকর্ষণ করে, ঠিক আছে। এখন ধরো তুমি একটা পাইপ নিছো, এই একটা পাইপ, ঠিক আছে। এই একটা পাইপ নিছো, এই পাইপটার ভিতর থেকে পানি ফ্লো করতেছে, ওকে। তো পানি যখন ফ্লো করতেছে তুমি কি করলা, এইখান থেকে আরেকটা পাইপ এটার ভিতর দিয়ে শর্ট করে বের করলা। তাহলে কি এই যে পানির ফ্লোটা আগে যে আমার এদিক যাইতো, সেই ফ্লোর মাঝখানে এখন এই পাইপটাকে একটা বাধা সৃষ্টি করতেছে, যার ফলে কি এদিক থেকে কিছু কি পানি চলে যাচ্ছে, ঠিক আছে। এদিক থেকে আমার কিছু পানি কি চলে যাচ্ছে। এইটার ব্যাপারটাও ঠিক এমন, ঠিক আছে। এই ফিল্ডটার ভিতরে যখন আমার কি এই যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে তীর দেওয়া যে চিহ্নগুলো আছে, এগুলো হলো কি আমার ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে এগুলো হলো কি আমার ম্যাগনেটিক ফ্লাক্স, এই একটা, এই যে এগুলো সবই কি ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সকে আমার নর্থ পোলকে সাউথ পোলের দিকে আকর্ষণ করতেছে। তো এই আকর্ষণের মাঝে স্যার এই যে আর্মেচার যে জিনিসটা আছে, আর্মেচার জিনিসটা মুভ করবে। তো আর্মেচার যখন মুভ করবে এর বিভিন্ন পজিশন সৃষ্টি হবে, ঠিক আছে। পজিশন, চারটা পজিশন সৃষ্টি হয়। এই চারটা পজিশনের উপর কি আমরা আমরা কয়েলের মানগুলো পাই, ঠিক আছে। তাহলে এখন আমার এই আর্মেচারে এইখান থেকে এইখানে যে আকর্ষণ বল যে বা ফ্লাক্সটা যে কর্তন করার হার, এইটার মান যদি সর্বোচ্চ লেভেল হয়, ফ্লাক্স বলতে বোঝায় যে আমার চৌম্বক ক্ষেত্রে বলবো যে আকর্ষণটা আছে, ঠিক আছে। এই যে এইখান থেকে এখানে যে আকর্ষণটা করতেছে, এই আকর্ষণের মান, ঠিক আছে, এটাকে বলা হয় কি ফ্লাক্স, চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স, চুম্বকীয় আকর্ষণ বল। এটার জন্য আমি তোমাদের একটা জিনিস একটু দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট। এই দেখো, এই যে আর্মেচারের ভিতরে কি এই পোলটা, এই যে আমার আর্মেচার যে জিনিসটা আমি রাখছি, এই আর্মেচারটা কি করবে, মুভ করবে, ঠিক আছে। তো আর্মেচারটা দেখো যদি মুভ করে তখন আমার এখানে কি হচ্ছে, এই যে আর্মেচারটা এরকম ঘুরবে। ঘুরলে দেখো কখনো নীলটা উপরে উঠে যাচ্ছে, কখনো পিঙ্ক কালারটা উপরে উঠে যাচ্ছে, আবার নীলটা নিচে নামছে, পিঙ্ক কালারটা উপরে উঠে যাচ্ছে। এই যে মুভিং এর সময় একজন উপরে একজন নিচে, মানে একটা সাইড উপরে উঠছে, একটা সাইড নিচে নেমে যাচ্ছে, যে পজিশন সৃষ্টি হচ্ছে, একটা হরিজন্টাল পজিশন হচ্ছে, একটা ভার্টিক্যাল পজিশন হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা এক্সপ্লেনেশন এখানে করছি এইভাবে, দেখো। তো ফার্স্ট অফ অল যখন আমার এই জিনিসটা, এই যে আমার আর্মেচারটা এটার ভিতরে মুভ করার সময় এই যে এরকমের ফ্ল্যাট থাকে, যে ভার্টিক্যাল পজিশনে থাকে, ঠিক আছে। কি পজিশনে থাকে, ভার্টিক্যাল পজিশনে থাকে, ঠিক আছে। এই যে ভার্টিক্যাল পজিশনের সময় এই ফ্লাক্সের মান সর্বনিম্ন, ঠিক আছে। এটার মান কি আমার সর্বনিম্ন, ঠিক আছে, মানে আমার একদম কোনো ফ্লাক্সই নাই। এরপর এই জিনিসটা যখন 90 ডিগ্রি ঘুরবে, এই যে ঘুরতে ঘুরতে এইখান থেকে ধরো সোজা হয়েছে, মানে আগে আমার জিনিসটা এমন ছিল, এখন এই জিনিসটা ঘুরতে ঘুরতে একদম সোজায় ফ্ল্যাট 90 ডিগ্রিতে চলে আসছে, যে এরকম পজিশনে চলে আসছে। তখন এইটার মান এই সর্বোচ্চ লেভেলে যেয়ে পৌঁছাবে, ঠিক আছে, পজিটিভ সর্বোচ্চ। কোন পজিশন, পজিটিভ সর্বোচ্চ, ওকে। এই যে আমার এই পজিশনে কি পজিটিভ সর্বোচ্চ আসছে, ঠিক আছে। এই অ্যারোটা দিয়ে দিছি আমার 90 ডিগ্রি পজিশনে। আবার আমার এটা তো মুভ করতেছে, এটা মুভ করে কি আবার নিচের দিকে নামবে, ঠিক আছে।
প্রথমত আমার 0 ডিগ্রিতে আমার ফ্লাক্সের মান কত 0, এই পজিশন, যখন আমার এটা ভার্টিক্যাল পজিশনে ছিল, এই যে এভাবে, ঠিক আছে। এই জিনিসটা যখন ঘুরতে ঘুরতে আমার 90 ডিগ্রি হয়েছে, তখন এটার পরিমাণ কি হয়েছে, ফ্লাক্সের পরিমাণ সর্বোচ্চ হয়েছে, ম্যাক্সিমাম ভোল্ট হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজিটিভলি সর্বোচ্চ হয়েছে। এখন এটা যখন আবার মুভ করতে করতে আবার এরকম মুভ করতেছে, তাহলে সারাউন্ডিং কত হচ্ছে, আমার প্রথমে ছিল এইখানে, এইটা প্রথমে উঠলো এইখানে 90 ডিগ্রিতে, সেখান থেকে আবার কি আসছে, আবার ঘুরতে ঘুরতে আবার 90 ডিগ্রি নিচে নামছে, 180 ডিগ্রিতে যখন ঘুরে গেছে, তখন এটা আবার কি এটার পজিশনে চলে আসছে, যে এটা আর এটা সেম, দেখো তখন এটা আবার কি 0 ডিগ্রিতে চলে আসছে, ঠিক আছে। আবার এটা যখন আবার মুভ করা শুরু করবে, 270 ডিগ্রিতে মুভ করবে, তখন আমার কি, এটা আমার কত আসবে, আবার নেগেটিভ সর্বোচ্চ, এটা আবার কি নেগেটিভ সর্বোচ্চ। আবার যখন এটা ঘুরতে ঘুরতে আবার সব লম্বভাবে হয়ে যাবে, তখন কি আমার উলম্ব পজিশনে কি এটা আমার কি আবার সর্বনিম্ন, ঠিক আছে, আবার কি এটা 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তো এই রোটেশনে আমার কি এটার মান কি প্রতিনিয়ত কি দিক পরিবর্তন করে, ফলে এখানে আমার উৎপন্ন হয় কি এসি ভোল্টেজ, ঠিক আছে। এটা এই যে এবিসিডি চুম্বক ক্ষেত্রের ভিতর কি বামার্থে এটা ঘুরতে থাকবে স্থির কৌণিক বেগে ঘুরালে কয়েলের কি কন্ডাকটিভ চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, কন্ডাকটিভ কি চুম্বক ক্ষেত্র, ওকে। এই যে কন্ডাক্টর দ্বয়ের কি কন্ডাকটিভ চুম্বক ক্ষেত্র কি, এই যে ক্ষেত্র কর্তৃক উৎপন্ন ফ্লাক্সকে কর্তন করবে, এবং ফলে কন্ডাক্টরের ইএমএফ কি আবিষ্ট হবে, যা কন্ডাক্টরের উৎপন্ন ইএমএফ এর পরিমাণ নিম্নোক্ত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। ই ইকুয়াল টু কত, এন ডি ফাই বাই ডিটি, ফ্যারাডের ল অনুসারে, ঠিক আছে। এখানে আমার কন্ডাক্টর হচ্ছে কি আমার যে এই যে এটা এ বি সি আর কি ডি, এখানে আমি এ ধরছি, এইখানে আমি বি ধরছি, এখানে আমি সি ধরছি, আর এখানে আমি ধরো ডি ধরছি। এখন এটা মুভ করলে এরকমের পজিশন সৃষ্টি হবে, এ বি সি ডি, আবার এরকম এ বি সি ডি ঘুরতে থাকবে, ঠিক আছে। তো দেখো ধরা যাক আমরা 1 নং পজিশন অবস্থান থেকে প্রথমে ঘোরানো শুরু করবো, এই অবস্থান থেকে, এই অবস্থান থেকে আমি প্রথমে ঘোরানো শুরু করছি, ঠিক আছে। তো ঘোরানো শুরু করলে প্রথমে কয়েলটি ঘুরতে শুরু করলো, এবং কি এই অবস্থানে কয়েলের ঘূর্ণনের দিকে ফ্লাক্সের সমান্তরালে থাকে, এই যে এই ফ্ল্যাট অবস্থায় ঘূর্ণনের দিক কি এই সমান্তরাল, এটা যখন সরি সরি এটা না, এই যে এই অবস্থানে কি সমান্তরাল আছে, দেখো ফ্লাক্স যদি যাচ্ছে, এটা সমান্তরালে থাকলে এটার ভিতর থেকে কোনো প্রকার ফ্লাক্স আবিষ্ট হবে না, অর্থাৎ কন্ডাক্টরের কি ইএমএফ এর মান কি হবে, 0, ঠিক আছে। এরপর কি কয়েলটি 1 নং অবস্থান থেকে বামবর্তে ঘোরাতে শুরু করলে ফ্লাক্সের কর্তনের হার বৃদ্ধি পাবে, যখন তুমি এই পজিশনে এটাকে আনবা, তখন কি এটার কর্তনের হার কি বৃদ্ধি পাবে, এই জায়গা থেকে ঘুরা যখন এরকমের ফ্ল্যাট হবে। সোজা কথায় যদি আমি বলি, একটা যদি তুমি একটা তোমার হাতের মোবাইলটাই নাও, মোবাইলটা যদি ফ্ল্যাট থেকে লম্বালম্বি ভাব থেকে সোজা যদি করে নাও, যে ধরো তোমার হরিজন্টাল ভাবে আছে 90 ডিগ্রি কোণে তুমি ফোনটা রাখছো লম্বা ভাবে, এটা যদি আমি শোয়াই দিই, তাহলে আমার এটার পরিমাণ কি সর্বোচ্চ, আর লম্বালম্বি থাকা পজিশনে কি এটার পরিমাণ কি সর্বনিম্ন, ওকে। তো দেখো এই পজিশনে এটার পরিমাণ কি হবে, সর্বোচ্চ, এই যে এটাই বলছি আমরা যে বিধিবিধে থাকে, এবং কি ফলে কয়েল 2 এ কি 2 নং এ কি ফ্লাক্স কর্তনের হার কি সর্বোচ্চ হয়, এবং কেতে আবিষ্ট ইএমএফ কি সর্বোচ্চ হবে, ঠিক আছে। এরপর আসো 3 নাম্বার পজিশনে, কয়েলটি 2 নং পজিশন থেকে যদি বামবর্তে ঘুরতে শুরু করলে ফ্লাক্সের কর্তনের হার কি কমতে শুরু করে, এবং আবিষ্ট ইএমএফ এর মান হ্রাস পেতে থাকে, এবং 3 নং পজিশনে ফ্লাক্স কর্তনের হার 0 হয়ে যায়, এবং ফলে আবিষ্ট ইএমএফ কি শূন্যতে এসে দাঁড়ায়। তার মানে এই যে এই পজিশনে, ঠিক আছে, এই পজিশন থেকে এই পজিশনের সর্বোচ্চ হচ্ছে, এই পজিশন থেকে ঘুরে আবার যখন 180 ডিগ্রি, মানে এই যে একদম এরকম আবার ফ্ল্যাট হয়ে গেছে নেগেটিভ ভাবে, ঠিক আছে, তখন আমার এটা হয়ে যাবে কি আমার সর্বনিম্ন, ঠিক আছে। এই যে সর্বনিম্ন, আবার দেখো 0-তে চলে আসে, এই সময় ফ্লাক্সের কর্তনের হার কত, 0। আবার এই জিনিসটা যখন আবার কি ঘুরতে শুরু করবে, এই যে এই দিক দিয়ে দেখো, এই যে 3 নং থেকে 4 নং পজিশনে যখন আবার ঘুরতে শুরু করবে, তখন এটা কি নেগেটিভ সর্বোচ্চ হবে, সেটা এখানে আমরা বলছি। এবার দেখো এই যে আবার যখন কয়েলটি 3 নং পজিশন থেকে বামবর্তে ঘুরতে শুরু করবে, তখন ফ্লাক্সের হার বৃদ্ধি পায়, এবং কি ইএমএফ বৃদ্ধি পায়। কিন্তু এবারে কয়েলের আবিষ্ট ইএমএফ এবং কি অভিমুখ উল্টে দেয়, মানে আগে ছিল পজিটিভে, এই যে আগে ছিল আমার এটা কি উপর দিকে এরকমের পজিটিভ ছিল, এই যে আগে ছিল আমার কি এদিকে, এই যে এটার অভিমুখ ছিল কি এরকমের, ঠিক আছে, এইদিকে ছিল অভিমুখ। এবার আমার অভিমুখ কিন্তু এখান থেকে উল্টা দিকে, এই যে ঘুরে গেছে, তাই আগে ছিল কি আমার প্লাস, এবার হয়ে গেছে কি আমার মাইনাস, ঠিক আছে। তাহলে পজিটিভ আর কি পেলাম আমরা, কি নেগেটিভ, ওকে। আচ্ছা এখন দেখো লাস্ট পার্টে আমরা কি বলছি, লাস্ট পার্টে আমাদের বলা হয়েছে যদি কয়েলটি আবার 4 নং অবস্থান থেকে বামবর্তে ঘুরতে থাকে, তাহলে ফ্লাক্সের কর্তনের হার কমতে থাকবে, এবং কি সেই সাথে কি
সেই সাথে কি আমার ইএমএফ এর মান কি কমতে শুরু করবে এবং কি ভি এর মান পুরোপুরিতে শূন্যতে এসে দাঁড়াবে, ঠিক আছে। দেখো তাহলে আমার প্রথমে আমি এই জিনিসটা যেটা আমি একটুকে ব্যাখ্যা করলাম, প্রথমে আমার কি সর্বনিম্ন এই পজিশনে, ঠিক আছে, কি আমার সর্বনিম্ন, আমি কয়েলটা ঘুরাইতেছি এরকমের ঘুরাইতে 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 এরকমের 90 ডিগ্রিতে আনছি, তো এখন আমার কি সর্বোচ্চ, আবার ওইটাই ঘুরাইতে ঘুরাইতে আবার 180 ডিগ্রি যখন করে দেবো তখন কি আবার সর্বনিম্ন, আবার যখন ঘুরাইতে ঘুরাইতে এটা 270 ডিগ্রি করব তখন আমার কি আবার নেগেটিভ সর্বোচ্চ, আবার এটার ঘুরাইতে ঘুরাইতে যখন আমি কি 360 ডিগ্রিতে আনবো তখন এটা আমি আমার সর্বনিম্ন। তা এই একটা রোটেশন হয়ে গেছে, এই এক রোটেশনে কি আমার একটা সাইকেল উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এসি বিদ্যুৎটা মূলত উৎপন্ন হয়, ঠিক আছে। তো আসলে আশা করি এটা কমপ্লিট তোমাদের সবার, ঠিক আছে। তো এইখানের আরেকটা কোশ্চেন ছিল যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সাইন ওয়েভের গঠন বর্ণনা করো এবং কি এর প্রমাণ করো ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন বা অথবা আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগা থিটা, এই সাইন থিটা। এখন দেখো ওই যে আমার ঘূর্ণন যে ফিল্ডটা ছিল না, এই যে ফিল্ডটা আমার যে ঘুরছিলাম এই যে, ঠিক আছে, এই ঘূর্ণন ফিল্ডের উপর ডিপেন্ড করে আমরা ধরা যাক টি সেকেন্ডে কয়েলের বামাবর্তে ঘুরে থিটা ইকুয়াল টু কত ওমেগা টি, ওমেগা হলো এখানে কৌণিক বেগ, এখানে ওমেগা কি কৌণিক বেগ, ঠিক আছে। আমার কৌণিক বেগ যে কতটুকু ঘুরছে, তাহলে আমরা এই যে দুইটার হরিজন্টাল এক্সিস এক্স এবং কি ভার্টিক্যাল এক্সিস কি ওয়াই, এই দুইটার মাঝখানে যে আমার সম্পর্ক আছে এই যে, ঠিক আছে, এই জায়গায় যে আমার আর্মেচারটা যে পজিশনটা আছে এই কোণটারে আমরা ধরছি কি ওমেগা টি, ঠিক আছে। এই ওমেগা টি এখন যদি আমি এই কৌণিক বেগে এটারে যদি বামবর্তে ঘুরাইতে থাকি অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো আমি বলছি কি কয়েলটা যদি টি সেকেন্ডে আমি বামবর্তে ঘুরাই, এইখানে আগে ছিল কি জিরো, আমি আবার বলতেছি দেখো ফার্স্ট অফ অল কিন্তু সে ছিল কি এই জায়গায় আর্মেচারটা, তখন আমার মান ছিল কি জিরো, যখন সে তারে আমি একটু বামবর্তে মুভ করাইছি এই যে এখান থেকে হালকা একটু বামবর্তে কি করে সেটাকে মুভ করেছি, তখন তার থিটা হয়েছে কি ওমেগা টি, ঠিক আছে, থিটা ইকুয়াল টু কত ওমেগা টি, তখন এই ফ্লাক্সের পরিমাণ যাবে কত আমার সর্বোচ্চ হওয়ার দিকে চলে যাবে, ঠিক আছে। তো দেখো এখন এই জায়গায় যখন মুভ করছো তার উপর মধ্যে দুটো উপাংশ সৃষ্টি হয়েছে, কয়টা উপাংশ সৃষ্টি হয়েছে দুইটা, একটা কি সাইন উপাংশ আর একটা কি আমার কস উপাংশ। তাই দেখো এই জায়গায় আমরা লিখছি যে ফাইভ এক্স সাইন ওমেগা টি, ফাইভ এক্স কি সাইন ওমেগা টি, ওয়েট একটু পেন্সিল একটু কালারটা একটু কমাইনি, এই যে ফাইভ এক্স সাইন ওমেগা টি কয়েলের তলের সমান্তরাল, ঠিক আছে, ফলে এখানে কোনো ইএমএফ আবিষ্ট করে না, আমরা ওইখানেও পড়ে আসছিলাম যে সমান্তরাল অবস্থায় কোনো প্রকার ইএমএফ আবিষ্ট করে না, যেহেতু এইটা সমান্তরাল কস উপাংশটা হলো আমার এইটা হয়ে গেছে, লম্বটা হয়ে গেছে কেমন কি আমার কস, সরি এই যে, তাহলে আমার এই উপাংশটা কি আমার সাইন আর এই উপাংশটা কি আমার কি কস, ঠিক আছে। তাহলে আমার এই উপাংশে কি আমার ফ্লাক্স আবিষ্ট হয়েছিল আর এই উপাংশে আমার কোনো প্রকার ফ্লাক্স আবিষ্ট হয় নাই, তাহলে আমার এই উপাংশে আমার ফ্লাক্সের মান কত জিরো আর এই উপাংশে ফ্লাক্সের মান কি সর্বোচ্চ, সেটাই বলছি যে ফাইভ এক্স সাইন ওমেগা টি উপাদানটি কয়েলের তলে সমান্তরাল, তাই এতে কোনো আবিষ্ট করবে না। এই যে আমি তোমাদের যদি আরেকবার একটু দেখানোর সুবিধার্থে একটু আগের চিত্রটা দেখে আনি, দাঁড়াও, এই যে এই দেখো সমান্তরাল পজিশন, কি পজিশন সমান্তরাল পজিশন, এই যে দেখছো সমান্তরাল, আর এটা কি আনুভূমিক, এটা কি আনুভূমিক, এটা কি সমান্তরাল, ওকে। তো এই সমান্তরাল পজিশনে কোনো প্রকার ফ্লাক্স ইন্ডিউস হয় না, আনুভূমিক উপাংশে আমার ফ্লাক্সটা ইন্ডিউস হবে। তো দেখো এখন দেখো সুতরাং কয়েলের যে সমগ্র ফ্লাক্স বা লিকেজ হয় সেটা কি ফাই ইকুয়াল টু ফাই ম্যাক্স কস ওমেগা টি, তার মানে আমার এই যে ফাই এর মান যে আসবে এখান থেকে আমার যে ফাই এর মানটা আসবে সেটা হলো কি এই ফাই এম কস উপাংশ নেবা, তাহলে আমার এই জায়গায় দুইটা উপাংশ আছে, একটা কস একটা সাইন, যেহেতু আমার এই উপাংশে কোনো ফ্লাক্স উৎপন্ন হয় না এই যেটাই, তাহলে এই উপাংশ নিয়ে আমার কোনো লাভ নাই, তাহলে আমরা কি এই কস উপাংশ নিয়ে করবো, তাহলে কি যে কোনো সময় কি সমগ্র কয়েলের ফ্লাক্স লিকেজ মানে ফ্লাক্সের কর্তনের হার ফাই ম্যাক্স কস ওমেগা টি। আচ্ছা ওকে, তো দেখো এখন দেখো আমরা যদি ফ্যারাডের সূত্রটা অ্যাপ্লাই করি, তো ফ্যারাড আমাদের কি শিখিয়ে গেছে, ফ্যারাড আমাদের শিখিয়ে গেছে কি যে ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই কত ডি টি, বা আমরা যেটা জানি
ডি ফাই বাই ডিটি এন ফাই, ঠিক আছে, ডি বাই ডিটি এন ফাই লিখলেও হয়, বা ডি ফাই বাই ডিটি এন ডি ফাই বাই এন ডিটি লিখলেও পারি আমরা, ঠিক আছে, যেভাবে ইচ্ছে লিখতে পারি, সমস্যা নাই, আমরা এটা বেসিক ইলেকট্রিসিটিতে পড়ে আসছিলাম। তো ফ্যারাডের সূত্রটা কি আমাদের ই ইকুয়াল টু এন ডি ফাই বাই কত ডি টি। তা আমরা লিখলাম কি এটারে সুন্দর করে আমরা, যে ই ইকুয়াল টু কত এন ডি বাই ডি এন ফাই। তাই এন এর মান তো ডি বাই ডিটির মান এই জায়গায় বসাইলাম, এন এর মান এই এন রাখলাম, আর এই যে ফাই এর মানটা আসলে কে, ফাই এর মান হলো যে এই যে ফাই এর মান ফাই ম্যাক্স কস ওমেগা টি, ফাই ম্যাক্স কি কস ওমেগা টি, ওকে, ফাই এর মান ফাই ম্যাক্স কস ওমেগা টি। এখন দেখো স্যার এইখান থেকে আমাদের এই ফাই ম্যাক্স আর এন এর কোনো প্রকার মান পরিবর্তন করা যাবে না, তাহলে যেটা যাবে না সেটা আমরা নীলকালি দিয়ে কি করলাম, যে এটার সাথে কোনো আমার সাপেক্ষ নয়, এটা আমরা পরিবর্তন করতে পারবো না, তাহলে আমরা ডিফারেনশিয়াল করতে পারবো শুধু কারে, আমরা কস ওমেগা টি রে। তাই এই যেটুকু আমরা পারবো না সেটুকু আমরা কি বাইরে নিয়ে আসছি, এই যে এটুকু আমরা কিন্তু কোনো ডিফারেনশিয়াল করি নাই, করছি, তাহলে আমরা ডিফারেনশিয়াল করতে পারবো কারে, এই কস ওমেগা টি রে, ঠিক আছে, তাহলে আমরা কস ওমেগা টি রে কি করছি, এখানে ডিফারেনশিয়াল করছি, ঠিক আছে, কস ওমেগা টি রে আমরা কি করছি, ডিফারেন্সিয়েশন করছি, এই দেখো ওকে, মাইনাসটা তো সামনে চলে যাবে, এই যে মাইনাস সামনে চলে এসছে এখানে, আচ্ছা দেখো ddx cos x ইকুয়াল টু কত মাইনাস সাইন এক্স, ddx cos x ইকুয়াল টু কত আমার মাইনাস সাইন এক্স, তাহলে এই দেখো এই ডি বাই ডি কস ওমেগা টি, ঠিক আছে, এইটুকু যদি আমরা সূত্রে কনভার্ট করি তাহলে আমরা পাবো কি মাইনাস সাইন ওমেগা টি। এখন দাও মাইনাস সাইন ওমেগা টি পাইলে আমার কিন্তু এই জায়গায় আমি লিখছি কি এক্স, এই জায়গায় আমি লিখছি কি এক্স, এখন এই জায়গায় উত্তর হবে আমার এক্স, কিন্তু এটা আমার কিন্তু এক্স না, এটা আমার আছে ওমেগা টি, তাই ওমেগা টিটা আরেকবার ডিফারেনশিয়াল করতে হবে, তাই এই দাও ডি বাই ডিটি ওমেগা টি লেগে দিচ্ছি আমরা সামনে, এটা আরেকবার ডিফারেনশিয়াল করার জন্য। যারা আমাদের এই ডিফারেনশিয়াল জিনিসটা বোঝো না তারা ডিফারেনশিয়াল আগে ম্যাথগুলো দেখতে হবে তারপর, তাহলে ডি বাই ডিটি ওমেগা টি সমান সমান কত, এই ওমেগা টি রে ডিফারেনশিয়াল যদি করো তাহলে ওমেগারে তো আর ডিফারেনশিয়াল করতে পারবা না, ঠিক আছে, ওমেগা টি থেকে যাবে, এই যে এই লাইনটি দুইবার লেখা হয়েছে বুঝছো। আচ্ছা দেখো তাহলে আমরা ডি বাই ডিটির যদি ডিফারেনশিয়াল করি তাহলে আমার কি এই ডি বাই ডিটির সাপেক্ষে যদি ওমেগা টি ডিফারেনশিয়াল করি তাহলে ওমেগারে তো আর ডিফারেনশিয়াল করতে পারবো, তাই ওমেগা থেকে যাবে, আর ওয়ান এ ডিফারেনশিয়াল করলে আসবে কি, এই যে টি রে ডিফারেনশিয়াল করলে আসবে কি ওয়ান, তাহলে ডি বাই ডিটি সমান সমান কত ওয়ান, ওকে। তাহলে দেখো এই ওমেগা পাইলাম, এন ফাই ম্যাক্স এ ফাই ম্যাক্স পাইলাম, এন এই যে সাইন ওমেগা টি পেলাম, আর এই যে ওয়ানের তো দরকার নাই, ওমেগা একদম সামনে চলে গেছে, ঠিক আছে, তো এইগুলো আমরা সব একসাথে গুণ করে একসাথে লিখে দিছি। এখন স্যার এই যে ই এর মান সর্বোচ্চ হবে যখন ই ইকুয়াল টু ই ম্যাক্স বা সাইন ওমেগা টি, ই ম্যাক্স হবে যখন আমার সাইন ওমেগা টি সমান সমান কত হবে ওয়ান হবে। সুতরাং এক নং সমীকরণে যদি আমরা মান বসাই দিই তাহলে এই সাইন ওমেগা টি এই যে এইটুকুর মান, ঠিক আছে, এই যে এইটুকুর মান, এই যে লাল কালি করে দিছি আমি, এইটুকুর মান সমান সমান আমি বলতে পারি কি ওয়ান, তাহলে আমার থাকবে কি এতটুকু, দেখো আমি লিখছি এতটুকু সমান সমান কি আমার ফাই ম্যাক্স এই ম্যাক্স, ঠিক আছে, এই ম্যাক্স মানে ফ্লাক্সের মান সর্বোচ্চ হবে যখন আমার এটার মান কি হবে ওয়ান হবে, ঠিক আছে, এই যে সাইন ওমেগা টি সমান সমান কত ওয়ান। আচ্ছা তাহলে পেলাম ই ম্যাক্স এর মান কত ওমেগা এন ফাই ম্যাক্স। এখন দেখো কারিশমাটা আবার এই জায়গায় এইটুকু সমান সমান আমি আবার লিখতে পারি কি এই ম্যাক্স, ঠিক আছে, ওইটুকুর পরিবর্তে আবার লেখা যাইতেছে কি আবার ই ম্যাক্স। তাই দেখো আমরা এই জায়গায় করছি কি এই যে ই ইকুয়াল টু এই জায়গায় তো একটা ই আছে, এই যে ই ইকুয়াল টু কত ই ম্যাক্স সাইন ওমেগা টি, ঠিক আছে, এই যে লালটুকুর পরিবর্তে আমি লিখতে পারছি কত ই ম্যাক্স, এই ম্যাক্স লিখে দিছি, আর ওমেগা সাইন ওমেগা টি সাইন ওমেগা লিখে দিছি, সমস্যা আছে। আচ্ছা ঠিক সিমিলার ভাবে দেখো
আমরা যখন আবার এই জিনিসটা, এটা তো আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত যদি তোমার প্রশ্ন, যদি তোমার প্রমাণ চায় যে ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন ওমেগা টি প্রমাণ করতে বলে, তাহলে এই পর্যন্তই শেষ আমার প্রুফ। আর যদি বলে আই ম্যাক্স, তাহলে তোমরা এই স্টেপটা একটু করবা। যখন এসি জেনারেটরের লোড রেজিস্ট্যান্স আর হবে, তখন এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে কি, তাৎক্ষণিক কারেন্ট হবে কি, আই ইকুয়াল টু ই বাই আর। এর মান কত, ই ম্যাক্স সাইন ওমেগা টি। তাহলে ই ম্যাক্সে যদি আর দ্বারা ভাগ করো, তাহলে হবে কি আই ম্যাক্স, প্রমাণ হয়ে গেল আই ম্যাক্স সাইন ওমেগা। ঠিক আছে, এই তোমাদের এই ক্লাসে আসলে আমরা এইটুকুই চেষ্টা করছি, যতটুকু এই এসি কারেন্ট সম্পর্কিত আইডিয়া দেওয়া, এবং এটার প্রমাণটা সম্পর্কিত, এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আলোচনা করব। তো সবাই আমাদের পরবর্তী ক্লাসের জন্য, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।